নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এখন শুনছেন সমরেশ বসুর অপরিচিত, আজ ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম গাড়িটা ছেড়ে দিতে। শুরু করি। গাড়িটা ছেড়ে দিতেই সুজিত হঠাৎ বলে উঠল, ও হো, একটা কথা দোলাকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম। এখনকার শিবেন সেই বীরেন্দ্র নারায়ণের সামনের শিবেন নয়। সেই বিনীত শান্ত ভাবের মধ্যে তার নিজস্বতা ফুটে বেরিয়েছে। সে এখন গম্ভীর এবং আত্মসচেতন। গাড়ি ঘোরাতে বলবো? জরুরি কথা নাকি? সুজিত তাড়াতাড়ি বলল, না না, তেমন কিছু নয়, আপনাকেও বলতে পারি। মানে কথাটা হলো, মিস্টার রায়চৌধুরী তো আপনার কাকা হন না? সুজিতকে নিয়ে শিবেন পিছনের সিটে বসেছিল। সকালবেলার পোশাক এখন তার গায়ে নেই। পায়ের থেকে মাথা পর্যন্ত সে এখন পুরোপুরি সাহেব। সে সিগারেট ধরাতে গিয়ে থেমে গেল। বলল, কাকা হবেন কেন? আপনি যে কাকাবাবু বলে ডাকছিলেন তখন। শিবেন বাইরের দিকে তাকিয়ে একটু চুপ করে রইল। তারপরে বলল, আমার ছেলেবেলায় মিস্টার রায়চৌধুরী আমার বাবার বন্ধু ছিলেন, অর্থাৎ প্রায় বন্ধুর মতোই। আমাদের বাড়িতেও যাতায়াত ছিল। এখন উনি আমার বস, আমি ওর সেক্রেটারি। তবে বাড়িতে উনি আমাকে কাকাবাবু ডাকবারই পারমিশন দিয়েছেন। ছেলেবেলা ডাকতাম তো। সুজিত ঘাড় নেড়ে বলল, ও, তাই আমি ভাবছিলাম খুড়তুতো বোনের দিকে আপনি ওভাবে তাকাচ্ছিলেন কেন, আর কথাই বা বলতে পারছিলেন না কেন? তার মানে কি বলতে চান আপনি? শিবেনের চোখে ভ্রুকুটি বিস্ময়ে ফুটে উঠল। সুজিত হেসে বলল, আপনি কেমন করে যেন তাকাচ্ছিলেন না, যেন যেন ওকে আপনার ভালো লাগছে, কথা বলতে চান, অথচ মানে। সুজিত তার সহজ সরল হাসি মাখানো চোখ দুটি শিবেনের দিকে তুলে ধরল। শিবেন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে আস্তে আস্তে কুঞ্চিত ভ্রু সরল হয়ে এলো, তার মুখে সহজ ভাব নেমে এলো। বলল, হুম, আফটার অল সি ইজ ডটার অফ মাই বস, আই রিগার্ড হার। সুজিত বলে উঠল, ডটার মানে তো কন্যা না? শিবেনের চোখ আবার সন্দিগ্ধ তীক্ষ্ণ হয়ে উঠল। সুজিত বলল, আমি কয়েকটা ইংরেজি কথা শিখেছিলুম ওয়ার্ড বুক পড়ে। এটা তো ট্রাম না? হাওড়া থেকে আসবার সময় রিক্সাওয়ালা আমাকে বলেছিল এগুলো ট্রাম। দোতলা বাসগুলো কি ভীষণ দেখতে। সুজিত অবাক হয়ে কলকাতাকে দেখতে লাগল। শিবেনের মুখে আস্তে আস্তে হাসি ফুটে উঠল। জিজ্ঞেস করল, কতদিন সেখানে ছিলেন? কোথায়? ওই উন্মাদ আশ্রমে? অনেক দিন, 8-9 বছর হবে বোধ হয়। তবে আমি উন্মাদ ছিলাম না। শিবেন সরস সুরে বলল, কি ছিলেন? সুজিত যেন বাইরের থেকে তার বিস্ময়চকিত কৌতূহলিত চোখ ফেরাতে পারছিল না। সেই দিকে চোখ রেখেই বলল, ডক্টর ঘোষ বলতেন আমার অপরিণত মস্তিষ্ক ছিল। তারপর মুখ ফিরিয়ে হেসে বলল, এখন ভালো হয়ে গেছি। শিবেন ঘাড় নেড়ে হেসে বলল, ও, তা মিস্টার রায়চৌধুরীর বাড়িতে কেমন লাগলো আপনার? খুব ভালো, মাসিমা খুব ভালো। মাসিমা? হ্যাঁ, মানে মিসেস রায়চৌধুরী, ওকে আমি মাসিমা বলে ডেকেছি। দোলাও খুব ভালো, সুন্দর, মুখখানি কি সুন্দর, আর হাসিটা। ও খুব সুখী আর পবিত্র মেয়ে। দুঃখ কি কিছুই জানে না, তাই না? শিবেনের সারা মুখ বিস্ময়ে পরিপূর্ণ। বলল, আপনি কি দোলাকে নাম ধরে ডেকেছেন নাকি? সুজিত বলল, হ্যাঁ, মাসিমা যে বললেন ও আমার থেকে ছোট, ওকে তুমিই বলেছি। আপনি কি করে বুঝলেন ও সুখী আর পবিত্র কিনা? মুখ দেখে। আমি মুখ দেখলেই বলতে পারি।
শিবেন আবার হাসতে লাগলো, বলল, ও। সুজিত আবার দু চোখ ভরে কলকাতাকে দেখতে লাগলো আর আপন মনেই বিড়বিড় করতে লাগলো। যত বিস্ময় তত যেন তার অস্বস্তি, যেন ঠিক খুশি হতে পারছে না। সবই বড় দ্রুত, ব্যস্ত, চলন্ত। মনেই হচ্ছে না সময়টা ভর দুপুর। এই রকম দুপুরে সবই তো একটু নিশ্চুপ, নিঝুম থাকে। এখানে হয় ঘরের নিরালা, নয় দরজা খুললেই হাট। কোথাও একটু শব্দহীন নিরালার নিবিড়তা নেই। কষ্ট হয় না মানুষের? কি এটা? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল? ওটা মনুমেন্ট? খেলার ময়দান, চৌরঙ্গি, ওই দূরে গভর্নরের প্রাসাদ। কিন্তু কোথায় যাচ্ছে সুচিত্রা? ইটালি? ও, এন্টালি একটা রাস্তার নাম। সেখানে বুঝি শিবেনবাবুদের বাড়ি? কে কে আছেন? অসুস্থ মা আর বুড়ো বাবা এবং একটি ছোট ভাই। সুরেন ব্যানার্জি রোড দিয়ে গাড়িটা চলেছে। সুজিত হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কত টাকা মাইনে পান? এই আদব কায়দাহীন প্রশ্নে শিবেন একটু দ্বিধান্বিত হলো। তারপরে বলল, 800 টাকা। 800? এত টাকা কি করেন? শিবেন হা হা করে হেসে উঠল, বলল, 800 টাকায় কি হয়? মাসের 15 দিন চলতে চায় না। তাই নাকি? বলেন কি? সন্দিগ্ধ চোখে সুজিত তাকালো শিবেনের দিকে। ঠাট্টা করছে কি না বুঝতে পারছে না। বলল, 15 দিন চলতে চায় না? শিবেন বলল, তাই তো, আমি তো একমাত্র আর্নিং মেম্বার। এই গাড়িটা তবে কার? কোম্পানির, মানে মিস্টার রায়চৌধুরীরই বলতে পারেন। আপনার বাবা কি করেন? কিছুই না, এক সময়ে খুব বড় লোক ছিলেন, বড় ব্যবসা ছিল। ও, তারপরে আবার গরিব হলেন কি করে? যেভাবে সবাই হয়, বুদ্ধির দোষে। পার্টনাররা প্রচুর চুরি করেছিল, নিজেও বেহিসাবি ছিলেন আমার বাবা। মিস্টার রায়চৌধুরীও বাবার বিজনেসের পার্টনার ছিলেন। সুজিত চোখ বড় করে বলল, তার মানে উনিও চুরি করেছিলেন? শিবেন বলল, সেটা আমরা জানি না। কে যে চুরি করেছিল আর করেনি এটা তো হাতে নাতে ধরা যায়নি। ঋণের দায়ে যখন ব্যবসা লাটে উঠে গেল, তখন জানা গেল পুকুর চুরি হয়ে গেছে। কিন্তু দেখবেন, এসব কথা আবার মিস্টার রায়চৌধুরীকে বলতে যাবেন না যেন। বলবো না? আচ্ছা, কিন্তু আমার খুব খারাপ লাগছে। শিবেন বলল, বাবার সব পার্টনাররাই এখন বেশ বড় লোক, বড় ব্যবসা করে। হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখি, আমার বাবার একটু আছে, মানে মাথায় একটু গোলমাল আছে, একটু আবোল তাবোল বকেন। খুব একটা বিপজ্জনক নন, তবে ওই আর কি, একটু দেখে শুনে চলবেন। সুজিত বলল, ও তাই নাকি? বোধহয় শোকে দুঃখেই ওরকম হয়ে গেছেন। শিবেন গম্ভীর ও নির্বিকার মুখে বলল, বোধহয় আপনি আমাদের বাড়িতে থাকবেন বলেই কথাটা বলতে হলো। বলাটা যে মনঃপূত নয়, সুজিত তা অনুমান করল শিবেনের মুখের দিকে তাকিয়ে। বলল, সেজন্যে আপনি ভাববেন না, ওরকম লোকদের আমি অনেক দেখেছি আশ্রমে। শিবেন বিরক্ত চোখে তাকালো সুজিতের দিকে। সুজিত হাসল। শিবেনদের বাড়িটা বেশ বড় আর দোতলা, কিন্তু পুরনো এবং সেকেলে ধরনের। সামনে খানিকটা জমি আছে, তাতে বাগান বলে কিছু নেই। দেখেই বোঝা যায় বাড়িটায় অনেককাল চুনকাম বা রং করা হয়নি। গোটা বাড়িটা তাই শ্যাওলার রং ধরেছে। ওপরে নিচে অধিকাংশ দরজা জানালাই বন্ধ। মনে হতে পারে বাড়িটায় লোক নেই, কিন্তু ড্রাইভারকে 3টের সময় আসতে বলে শিবেন দরজার চৌকাঠে কলিং বেলের বোতাম টিপল। একটু পরেই একজন এসে দরজা খুলে দিল। দেখেই বোঝা যায় সে বাড়ির ভৃত্য। শিবেন জিজ্ঞেস করল, কোনো চিঠিপত্র এসেছে? চাকর জবাব দিল, না। চাকরটি সুজিতকেই দেখছিল। দরজা দিয়ে ঢুকে বাঁদিকে সিঁড়ি উঠে গিয়েছে। সামনাসামনি যে দরজাটা আছে সেটা বন্ধ।
শিবেন সুজিতকে ডেকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। জিজ্ঞেস করল, দীপেন কোথায়? চাকর জবাব দিল, স্কুলে। বাবা? বসবার ঘরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই টেলিফোনের ক্রিং ক্রিং শোনা যাচ্ছিল ওপরে। তারপরেই সেটা থেমে গিয়ে মোটা শ্লেষা জড়ানো গলায় শোনা গেল, হ্যালো, ইয়েস, আপনি কে? ও মহাশয়া, শিবেন রায় মহাশয়কে চান? জাস্ট এ মিনিট প্লিজ, একটা কলিং বেলের শব্দ পাওয়া গেছে হয়তো। ঠিক সেই সময়েই শিবেনের সঙ্গে সুজিত ওপরের বসবার ঘরের দরজায় দাঁড়ালো। সুজিত দেখল ঘরের এক পাশে হাফ হাতা পাঞ্জাবি গায়ে ময়লা কাপড় কিন্তু কোঁচা লুটানো এক ভদ্রলোক টেলিফোনের রিসিভার নিয়ে কথা বলছেন। বয়স 60 নিশ্চয়, বেশিও হতে পারে। বেশ কয়েকদিনের না কামানো গোঁফ দাড়ি, চুল উস্কো খুস্কো, চোখ দুটি বড় বড় কিন্তু রক্তিম এবং গর্তে ঢোকানো। শিবেনকে দেখেই টেনে চোখ বড় বড় করে বলে উঠলেন, এই যে মিস্টার শিবেন রায়, হ্যালো, আপনি যাকে চাইছেন তিনি এসেছেন। বলে রিসিভার মুখের কাছ থেকে সরিয়ে খানিকটা যেন ঠাট্টা ও বিদ্রুপের ভঙ্গিতে বললেন, এই যে আসুন বড় রায় মহাশয়, আপনার ফোন, মনে হচ্ছে কোনো যুবতী আপনাকে ডাকছেন। বৃদ্ধের কথা শেষ হবার আগেই শিবেন দ্রুত এগিয়ে রিসিভারটা প্রায় কেড়ে নিল। বলল, তা অত গাক গাক করে চেঁচাবার কি আছে? যান ওদিকে গিয়ে বসুন। বৃদ্ধ ঘাড় নেড়ে বললেন, বসবই তো, বহুদিনই তো বসে আছি। 488 বলতে বলতে তিনি সরে এলেন। ইতিমধ্যে শিবেনের গম্ভীর স্বরে আবেগ ঝঙ্কৃত হয়ে উঠল, ও তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাকে আবার মিস্টার রায়চৌধুরী নিজে একজন গেস্ট দিয়েছেন আমাদের বাড়িতে থাকবার জন্য, তাকে নিয়ে এইমাত্র। হ্যাঁ, না কই, আমি তো সে বিষয়ে কিছু বলিনি। তা শুনেছি বটে, এবং ইন দ্য মিন টাইম কুবের কলকাতাতেও ছিল না, সেই জন্যেই বোধহয়। না, রঞ্জনের কথা আমি কিছুই জানি না, আর আমি বিশ্বাসও করতে পারি না যে তুমি রঞ্জনের সঙ্গে বাইরে বেড়াতে যাবে। হ্যাঁ, তা জানি বই কি, 12,000 টাকার নেকলেস তোমাকে রঞ্জন দিয়েছে। না, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তাহলে কলকাতার অনেক গুন্ডা বদমায়ের সম্পর্কেই? ও, তা বেশ। হ্যাঁ, আজ সকালেই তো বললাম তোমাকে। সুজিত অবাক হয়ে টেলিফোনের কথা শুনছিল। অদ্ভুত লাগছিল তার, এবং তার স্মৃতিশক্তি দুর্বল হলেও মনে হলো কুবের নামটা একাধিকবার শুনেছে সে। একবার রাত্রের ট্রেনে, একবার কিরণময়ীর মুখে। রঞ্জন নামটা নতুন শুনতে পেল সে। অবাক হয়েই শুনছিল সে। ইতিমধ্যে বৃদ্ধ সুজিতের দিকে এগিয়ে হাত প্রসারিত করে বললেন, আপনি নিশ্চয় বড় রায়ের সঙ্গে এসেছেন। আসুন আসুন, আসতে আজ্ঞা হোক। সুজিত হেসে আপ্যায়িত হয়ে ভিতরে এলো। বৃদ্ধের ভাবভঙ্গির মধ্যে ঈষৎ বিদ্রুপের বক্রতা থাকলেও গলাটা বেশ দরাজ, কিন্তু বাজখাই নয়। মুখে গাম্ভীর্য আছে, কিন্তু রাশভারী গোছের নন। মনে মনে ভাবল, ইনি কি শিবেনের বাবা? বৃদ্ধ সুজিতের দিকে তাকিয়ে বললেন, লুকিং ভেরি ফ্রেশ। হ্যাঁ, চোখ দুটি তো এখনও দেখছি নির্দোষ নিষ্পাপ ভাবের। মুখখানিও ছেলে মানুষের মতন, যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানা নেই। সুজিত অবাক হয়ে বলল, ভাজা মাছ? ভাজা মাছ বই কি, আর ভাজা মাছ বললে বেশ বড় সাইজের কালবোস মাছই বলতে হবে, মিষ্টি আর নরম, স্পেশাল ফর ফ্রাই। তা বলে ওই এঁদো গলির রেস্টুরেন্টের বোয়াল মাছের 12 আনা দামের ফিশ ফ্রাই নয়, সত্যিকারের বাঙালির মাছ ভাজা যাকে বলে। আমিও বেশি আপনার পরিচয় জানি না। সুজিত তাড়াতাড়ি উচ্চারণ করল, শ্রী সুজিতনাথ মিত্র আমার নাম। বৃদ্ধ বললেন, হতে পারে আপনার নাম সুজিতনাথ মিত্র, আমার নাম ভুজঙ্গভূষণ রায়।
এখন অনেকে অনেক কিছু নাম বলে, এক সময়ে শুধু বি বি বললেই আমাকে চেনা যেত। কিন্তু সুজিতনাথ বাবু, আপনাকে একটু গোবেচারার মতো দেখতে বলেই ভাজা মাছের কথা বলছি আমি। অনেক সময় বেড়ালকেও তপস্বীর মতো দেখায় কি না? সুজিত অবাক স্বরে বলল, বেড়ালকে? ভুজঙ্গভূষণ বললেন, হ্যাঁ, বেড়াল, মার্জার যাকে বলে। কিন্তু মাছ ভাজার কথাই যখন উঠল তখন না বলে পারছি না। কিন্তু তার আগে বলুন, আপনার জন্ম কত সালে? সুজিত ঠিক খেয়েই ধরতে পারছে না, তাই আরও অবাক হয়ে বলল, আমার জন্ম? তা এই 24-25 বছর বয়স হয়েছে। ভুজঙ্গ বললেন, ও, সে আপনার জন্মেরও আগের কথা তাহলে। তখন যিনি ছোটলাট ছিলেন, আমি আবার সাহেবদের নাম মনে রাখতে পারি না। যাই হোক, ছোটলাট কয়েকজন পশ্চিম দেশীয় রাজা আর বিলাতি কোম্পানির কয়েকজন কর্তাকে আমি একটা পার্টি দিয়েছিলাম। সুজিত মুগ্ধ বিস্ময়ে উচ্চারণ করল, ও হ্যাঁ, আমার অনেকগুলো পুকুর ছিল। অর্ডার দিয়ে সেখান থেকে কালবোস মাছ ধরিয়েছিলাম। আধমন 30 ওজনের কালবোস এক একটা। কালচে নীল রং তাদের। কালচে নীল? হ্যাঁ, কালচে নীল আর পেটের দিকটা লাল। গোয়ানিজ সুপকারকে দিয়ে সে মাছের ফ্রাই বানিয়ে যখন পরিবেশন করানো হলো, সবাই হাত গুটিয়ে নিল। কেউ মাছ ভাজা খাবেন না, গলায় নাকি কাঁটা ফুটবে। নেটিভদের মতো তারা কাঁটা বাছতে পারেন না, মানে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। আমি লাট বাহাদুরকে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে মুখে তোলালাম। মুখে দিয়েই লাট বাহাদুরের মুখ রসে ভরপুর। সুজিত দেখল ভুজঙ্গবাবুরই মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ার অবস্থা। উনি ঝোল টেনে বললেন, ব্যাস, আর যায় কোথায়? দেখলাম খালি হুইস্কি আর কালবোস ফ্রাই খেলো সবাই। বাকি খাবার সব পড়ে রইল, কিছু ছুলেই না। অতএব বুঝতেই পারছেন, ভাজা মাছ উল্টে খেতে সবাই জানে। আপনি কি জানেন না? ভুজঙ্গভূষণ তার কাঁচা পাকা লোমশ ভ্রুত তলার থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সুজিতের দিকে। সুজিত বিব্রত বিস্ময়ে বলল, মানে ভাজা মাছ? হ্যাঁ, উল্টে খেতে। সুজিত ঘাড় কাত করে হেসে বলল, আজ্ঞে হ্যাঁ, জানি তো। ভুজঙ্গভূষণ হা হা করে হেসে উঠলেন। মনে হলো দেওয়ালগুলি সব কেঁপে উঠল সেই হাসির শব্দে। বললেন, জানি জানি, মুখ দেখতে যেমনই হোক। সহসা তীব্র উচ্চ গলায় ধমকে উঠল শিবেন, আস্তে আস্তে। সুজিত দেখল শিবেন রিসিভারের স্পিকারের মুখে হাত চেপে ক্রুদ্ধ চোখে এদিকে তাকিয়ে রয়েছে। কিন্তু ভুজঙ্গভূষণ তা ফিরে তাকিয়ে দেখলেন না। গলার স্বর একেবারে নামিয়ে ফিসফিস করে বলেই চললেন, অর্থাৎ বেড়ালের মুখ, তা সে দেখতে যেমনই হোক, সাদা কালো হলদে, সাদা চোখো হলদে চোখো, ভাজা মাছ উল্টে খেতে সবাই জানে। উনি থামতেই আবার শিবেনের গলা সে শুনতে পেল। ফোনে সে তখনও বলে চলেছে, কিন্তু তুমি জানো, যৌতুকের কথা আমি কিছুই চিন্তা করিনি। হ্যাঁ, না মানে শুনেছি বটে। উনি তোমাকে, আশ্চর্য, এতে এত হাসবার কি আছে? ভুজঙ্গভূষণ হঠাৎ সুজিতের কানের কাছে ঝুঁকে পড়ে চুপি চুপি স্বরে বললেন, বিশ্ব সংসারের সবটাই যখন হাসির, তখন উনি বললেন কি না হাসির কি আছে, বুঝুন একবার ব্যাপারটা। পর মুহূর্তেই জিজ্ঞেস করলেন, কিছু অনুমান করতে পারছেন ব্যাপারটা? সুজিত হেসে ঘাড় নাড়ল, সে বুঝতে পারছে না। ভুজঙ্গ ঘাড় নেড়ে বললেন, আমিও কিছুই পারছি না, তবে একটা বেকায়দার ব্যাপার কিছু হয়েছে নির্ঘাত, নইলে অতক্ষণ ধরে ফোনে বকর বকর। তা সে যাজ্ঞে, বুঝতে পারছি এ ব্যাপারে আপনার সঙ্গে বড় রায়ের যোগাযোগ নেই। হ্যাঁ? সুজিত বলল, আজ্ঞে না। কিন্তু আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন বসুন।
ঘরের মধ্যে সোফা এবং চেয়ার ছিল, কিন্তু সবই প্রায় পুরনো, জীর্ণ হয়ে এসেছে। বোঝা যাচ্ছে এর ওপর যথেষ্ট ঝাড়া মোছা করে মোটামুটি একটু শ্রী বজায় রাখার চেষ্টা করা হয়েছে। টেবিলের ওপরে ফুলদানিও আছে এবং ফুলদানিগুলি যে মাজলেও পরিষ্কার হয় না তাও অনুমান করা যায়। ফুলগুলি প্লাস্টিকের। প্রত্যহ নতুন নতুন টাটকা ফুল কিনে সাজানো নিশ্চয় সম্ভব হয় না। ঘরটা যেন কেমন অন্ধকার মতো। অধিকাংশ জানলা দরজা বন্ধ বলেই বোধহয়। দেয়ালে কিছু ছবি টাঙানো আছে, অধিকাংশই পুরনো। ভুজঙ্গ প্রায় এক কোণে সুজিতকে টেনে নিয়ে গেলেন। সোফা দেখিয়ে বললেন, এখানে বসুন। না না, আপনি যা ভাবছেন মোটেও নয়, ওতে ধুলো নেই। সোফার কাপড়টার রঙই ওরকম। অবশ্যই পুরনো হয়েছে, কিন্তু পরিষ্কার। আগে না না, আমি তা ভাবছি না। সুজিত লজ্জিত হয়ে উঠল। তাড়াতাড়ি বসে পড়ল ধপাস করে। বড় সোফা, পাশাপাশি ভুজঙ্গ বসলেন। একবার তাকালেন শিবেনের দিকে। সে তখন এদিকে পিছন ফিরে ফোনে কথা বলেই চলেছে, যদিও গলার স্বর আগের থেকে অনেক নিচু। ভুজঙ্গ শুরু করলেন, কি যেন নাম বলছিলেন আপনার? সুজিত, সুজিতনাথ মিত্র। বেশ নাম। যদি কিছু মনে না করেন, ওর সঙ্গে মানে বড় রায় যিনি ফোনে কথা বলছেন, ওর সঙ্গে আপনি কোথা থেকে আসছেন, কি দরকার? বলেই তাড়াতাড়ি শিবেনের দিকে একবার দেখে নিয়ে বললেন, অবশ্যই এমনি জিজ্ঞেস করছি, মানে এ সময়ে তো কাউকে আসতে দেখি নে। আর আপনার মতো একজন, যদি কিছু মনে না করেন, নিতান্তই চালচুলোহীন ছোকরা, বগলে কাগজের বান্ডিল। অবশ্যই এ কথা ঠিক, আপনার মুখখানি সত্যি সুন্দর, চোখ দুটিও খুবই নিরীহ আর ভালো মানুষ বলেই মনে হচ্ছে। কিন্তু কি মনে করে এসেছেন সেটা আমি জানতে ইচ্ছুক। ভুজঙ্গ থামলেন। ইতিমধ্যে কয়েকবারই ভুজঙ্গভূষণের জবাব দেবার চেষ্টা করেছে সুজিত, কিন্তু ওর প্রশ্নের স্রোতে ভেসে গিয়েছে। উনি থামতে সে বলল, আমি আসছি এখন বীরেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর বাড়ি থেকে। আচ্ছা, আপনি বীরেনের বাড়িতে থাকেন? না না, আজই এসেছি ওখানে। কোথা থেকে? গুড়িয়াটাঁড়, মানে বিহার থেকে। ও, সেখানে কি আপনি বীরেনদের কোম্পানির? আজ্ঞে না, আমি আসছি উন্মাদ আশ্রম ও মানসিক চিকিৎসালয় থেকে। আমি ওখানকার রোগী ছিলাম, এখন ভালো আছি। আর ইতিমধ্যেই দাঁড়ান দাঁড়ান, হাত তুলে সুজিতকে থামিয়ে ভুজঙ্গ ভ্রু তুলে বললেন, আপনি ছিলেন? সুজিত হেসে ঘাড় নেড়ে বলল, আজ্ঞে না, আমার মাথাটা মানে বুদ্ধিশুদ্ধি ছিল না আর কি। এখন ঠিক আছে। আমাকে বীরেন্দ্রনারায়ণ বাবু একটা চাকরিও দেবেন বলেছেন। তবে আমার তো কোথাও থাকবার জায়গা নেই। এ বাড়িতে শুনলাম দোতলায় কোথায় একটা ঘর আছে, সেখানেই আমি থাকবো পেইং গেস্ট হিসেবে। সে তো খুবই ভালো কথা। সে কথা আমাকে বলুন, আমিই তো এ বাড়ির কর্তা। আপনি যার সঙ্গে এসেছেন, আমি সেই শিবেন রায়েরই বাবা। ভুজঙ্গভূষণ যেন খুবই সুখী হলেন। বললেন, অবশ্যই এসেছেন, ভালোই করেছেন। এ বাড়িতে পেইং গেস্ট একদা চিন্তা করাই যেত না। ভদ্রলোকের ছেলে মুখ ফুটে বললেই যথেষ্ট যে আমি থাকবো এবং খাবো। কিন্তু এখন এই বাড়িটার চেহারা কি ছিল আপনি ভাবতেই পারবেন না। সুজিত ফাঁক পেয়েই বলল, আমি অবশ্যই অনুমান করেছিলাম আপনি শিবেনবাবুর বাবা। হ্যাঁ, সেটা মানতেই হবে। আপনাদের অবস্থা এককালে যথেষ্ট ভালো ছিল, সে কথাও শুনেছি। ভুজঙ্গ হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর ও ধীর স্বরে বললেন, সে কথা অনেকেই শুনেছে, আর এখনও অনেকে দেখছে আমাদের। আমার এখনও মনে আছে যেবার লেডি লকফিল্ড এলেন এ বাড়িতে। হঠাৎ থেমে গিয়ে তিনি শিবেনের দিকে তাকালেন। ওর ভ্রু জোড়া কয়েকবার কেঁপে উঠল। উনি যেন কান পেতে শুনলেন। শিবেন তখন বলছে, হ্যাঁ, এখন তো অফিসেই বেরিয়ে যাব, এখন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কি বললে? হঠাৎ ভুজঙ্গভূষণ সুজিতের দিকে ফিরে বললেন, আচ্ছা, আমি একটু উঠব,
আপনার কাছে কি কিছু টাকা আছে সুজিতনাথ বাবু? সুজিত অবাক হয়ে তাকিয়ে বলল, টাকা? হ্যাঁ হ্যাঁ, গোটা চারেক টাকার একটু দরকার ছিল। সুজিত হেসে তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে বলল, আজ্ঞে হ্যাঁ আছে, আপনার কত চাই বলুন। ভুজঙ্গ চকিতে একবার শিবেনের দিকে তাকিয়ে নিয়ে বললেন, এই গোটা 10-15। সুজিত তাড়াতাড়ি বীরেন্দ্র নারায়ণের দেওয়া 100 টাকার নোটটা বের করে বলল, 10-15 টাকা তো ভাঙানো নেই, তাহলে এটার থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাঙিয়ে নিয়ে আসছি, আপনি বসুন। 100 টাকার নোটটা প্রায় ছো মেরে নিয়ে যখন বেরিয়ে গেলেন, শিবেন রিসিভার রেখে ফিরে দাঁড়ালো। ফিরে দাঁড়িয়েই বাবার পথের দিকে তাকিয়ে সুজিতকে জিজ্ঞেস করল, কি হলো, উনি কোথায় গেলেন? সুজিত তার সেই স্বভাবসিদ্ধ হাসি হেসে বলল, টাকা ভাঙাতে গেলেন। টাকা? হ্যাঁ, আমার কাছে 10-15 টাকা আছে নাকি জিজ্ঞেস করলেন, তা আমি বীরেনবাবুর দেওয়া সেই 100 টাকার নোটটা। শিবেন বিকৃত মুখে প্রায় চিৎকার করে উঠল, 100 টাকার নোট উনি চাইলেন আর আপনি অমনি দিয়ে দিলেন? কথা শেষ হবার আগেই শিবেন ছুটে গেল। ছুটতে ছুটতে একবার চিৎকার করে ডাক দিল, বিশু! ডেকেও সে দাঁড়ালো না, বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। পর মুহূর্তেই সেই চাকরটাকে দেখা গেল। ঘরের মধ্যে উঁকি দিয়েই সেও সিঁড়ির দিকে শিবেনকে অনুসরণ করল। সুজিত কয়েক মুহূর্ত হাঁ করে দাঁড়িয়ে রইল। পূর্বাপর ব্যাপারটা সে কিছুই বুঝতে পারল না। তাকে শিবেন ওরকম ধমকালো কেন, বা ওর বাবার পিছনে ওরকম ছুটেই বা গেল কেন? হঠাৎ তার মনে পড়ল, শিবেন বলেছিল বটে ওর বাবার মাথাটা একটু গোলমাল আছে, আবোল তাবোল বকে, কিন্তু সুজিতের তো সেরকম বিশেষ কিছু মনে হয়নি। একটু বেশি কথা বলছেন এই যা, তাছাড়া তো টাকা চেয়েছেন, নিশ্চয়ই কোনো দরকার পড়েছে। উনি চাইলেন আর সুজিত কি না বলবে? তাই কি কখনো সম্ভব? তাহলে তো মিথ্যে কথা বলা হয়। এরকম মিথ্যে কথা আবার বলে নাকি কেউ? কিন্তু ব্যাপারটা কি? সে আস্তে আস্তে দরজার কাছে গেল। কাউকে দেখতে না পেয়ে চারিদিকে একবার তাকিয়ে বারান্দায় এগিয়ে গেল। সিঁড়ির দিকে উঁকি দিল, দেখল শিবেন বিশুকে নিয়ে ওপরে উঠছে। শিবেনের মুখ লাল হয়ে উঠেছে, সে ক্রুদ্ধ এবং উত্তেজিত। বলছিল, দেখতে পেলি তো, ডাকলি না? বিশু বলল, হ্যাঁ ডেকেছিলাম, উনি লাফ দিয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়লেন, আমার কথাই শুনলেন না। সুজিত মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলুন তো, আপনারা ওরকম ছুটাছুটি করছেন কেন? শিবেন তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। বিশু তার মুখের দিকে অবাক হয়ে তাকালো। শিবেন সুজিতের পাশ ঘেঁষেই ঘরের দিকে যেতে যেতে বলল, ঘরে আসুন। সুজিত ঘরে ঢুকল শিবেনের পিছু পিছু। শিবেন বিশুকে বলল, তুই ভেতরে যা, আমি যাচ্ছি। বিশু ভিতরে চলে গেল। সুজিতের দিকে ফিরে বলল, আপনাকে বলেছিলাম না বাবার মাথার একটু গোলমাল আছে? সুজিত বলল, হ্যাঁ, কিন্তু আমি দেখলাম একটু বেশি কথা বলেন। যাই হোক, আপনি টাকা দিতে গেলেন কেন? উনি যে চাইলেন। চাইলেই দিতে হবে? আপনার কাছে টাকা আছে সে কথা বললেন কেন? সুজিত অবাক হয়ে বলল, এ কি বলছেন? আমার কাছে আছে, আমি না বলবো? শিবেন উত্তেজিত স্বরে প্রায় ভেঙচে উঠল, হ্যাঁ তাই বলবেন। কেন? বিস্মিত রাগে শিবেন নির্বাক হয়ে গেল কয়েক মুহূর্ত। সুজিত আবার বলল, তার মানে মিথ্যে কথা বলতে বলছেন? শিবেন বলে উঠল, আপনি আপনি একটা কি, আপনার মাথায় কি আছে বলতে পারেন? সুজিত আবার বলল, কেন কেন, আপনার কাছে যা থাকবে সবই বলে দেবেন। তাতে কি হয়েছে? শিবেন অসহায় রাগে প্রায় চেঁচিয়েই উঠল, আপনি আপনি একটা উজবুক। ও হ্যাঁ, আপনি আবার চিকিৎসা করাতে যান। সুজিত অবাক হয়ে বলল, কিসের চিকিৎসা? শিবেন সামনেই একটা চেয়ারে বসে পড়ল। চেয়ারের হাতলটা ভাঙবার জন্যেই যেন কয়েকবার মোচড়াল। তারপরে বলল, আপনি শুনে রাখুন, আপনার টাকা আপনি আর ফেরত পাবেন না। সুজিত ঘাড় নেড়ে বলল, ও
ও হ্যাঁ, ওর একটি পয়সাও আর ফেরত পাবার আশা নেই। সুজিত বলল, ও সব টাকাটাই কি আপনার বাবার দরকারে লাগবে? কি করবেন উনি অত টাকা দিয়ে? শিবেন বলল, মদ খাবেন। সুজিত চোখ বড় বড় করে বলল, অত টাকার মদ খাবেন? 100 টাকার মদ কতখানি হবে? শিবেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সুজিতের দিকে। তার চোখে আবার সন্দেহ দেখা দিয়েছে, কিন্তু সুজিত তারপরেও জিজ্ঞেস করল, বেশি মদ খেলে তো শুনেছি লোকে মাতাল হয়ে যায়। শিবেন বলল, শুনেছেন, দেখেননি? সুজিত কয়েক মুহূর্ত ভেবে বলল, হ্যাঁ, গুড়িয়াটারের রাস্তাঘাটে দেখেছি। হাটের দিনে মেয়ে পুরুষ সবাই হাড়িয়া খেয়ে বাঁটলামি করত, কিন্তু ওরা মাঝে মাঝে বিচ্ছিরি মারামারি করত। একবার নাকি একজনকে মেরেই ফেলেছিল। তা বলে ভুজঙ্গবাবুও কি সেরকম করবেন? শিবেনের সন্দিগ্ধ চোখ আবার সহজ হয়ে এলো। বলল, তা করতে পারেন, উনিও মাতাল। মাতালদের কোনো কিছুরই ঠিক নেই। কিন্তু আপনার টাকাটার কি হবে? কি আবার হবে? উনি তো সব টাকার মদই খেয়ে ফেলবেন। আর আমি তো চাকরিতেই লেগে যাচ্ছি, আমার অসুবিধে কি? আমি যখন মাইনে পাবো তখন আপনাদের বাড়ির টাকাটা দেব, মানে আমার থাকার আর খাওয়ার খরচ। তাতে অসুবিধে হবে না তো? শিবেন হঠাৎ আবার একটু গম্ভীর হয়ে উঠল। বলল, সেজন্য আপনাকে ভাবতে হবে না। এখন চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। শিবেনের সঙ্গে দোতলার বারান্দা দিয়ে পূব দিকে গিয়ে একটা কোণের ঘরে পৌঁছল সুজিত। মাঝারি ঘর, পুরনো একটা সিঙ্গেল খাটে শুধু তোষক পাতা ছিল। পূব দক্ষিণ দুই খোলা। উত্তর দিকের একটা জানালা খুলে দিল শিবেন। সুজিত সেদিকে উঁকি দিয়ে প্রথমেই দেখল একতলা ভাঙা পুরনো বাড়ি একটা। একটা বড় উঠোন, উঠোনের একপাশে কলের মুখ থেকে জল পড়ছে। সেখানে মেয়ে পুরুষেরা একসঙ্গে এলোমেলো চান করছে। মোটামুটি খারাপ লাগলো না। শিবেন জানালো, বিশু এসে এখনই ঘরটা ঝাড় দিয়ে তোষকের ওপর চাদর পেতে দিয়ে যাবে। বাথরুম এবং আর সবই দেখিয়ে দেবে। এ ঘর থেকে সুজিত যখন খুশি বাইরে চলে যেতে পারবে, আবার আসতেও পারবে। শিবেনের কাছ থেকে আরও জানল সে নিচে ভাড়াটেরা থাকে। 6ষ্ঠ অধ্যায় এখানেই শেষ হলো। গল্প পড়া কেমন লাগছে এবং গল্প কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।